এটা নিয়ে বড় সংশয়। বিশ্বের সব থেকে সন্ত্রাসীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসলো বলে, অপেক্ষা শুধু, বিশ্বের সন্ত্রাসীদের তালিকায় ওনার নাম উঠলো বলে। এখনো ইউনিস পালা। আর ইউনিস সাহেব যে কোনো সরকারের পট পরিবর্তন হলে ওনার স্থান হবে হয় জেলখানাতে, না হয় ট্রান্সফার একেবারে কবরে, যে কোনো একটা জায়গায় ওনাকে যেতে হবে। কারণ উনি যে বিষ গাছ লাগাচ্ছেন তার তো বিষ ফলই হবে, খেতে দেওয়া হবে ওনাকেই। মানুষ, বাংলাদেশের মানুষ আশা করেছিল একটা সুন্দর সরকার, সুন্দর গুণী মানুষ। আসলে সুদখোর মানুষের সুদখোর ভাবনা। উনি তো সুদখোর, উনি তো সুদের ব্যবসায় এক্সপার্ট। তাহলে গরিব মানুষের, একেবারে নিচের মানুষের, খেটে খাওয়া মানুষের কাছ থেকে উনি চক্রবৃদ্ধি হারে সুদ নিয়েছে। পডকাস্টে আপনাদের আবারও স্বাগত। আর আজকের বিষয় কিন্তু একটি, এই মুহূর্তে দেশীয় বলবো না, আন্তর্জাতিক লেভেলে বলবো। সমগ্র বিশ্ব কিন্তু উত্তাল। কেন? ধরুন আপনার পাশের, আপনার প্রতিবেশীটি, তার সাথে আপনার ভীষণ ভালো সম্পর্ক, ভীষণ, মানে এমন সম্পর্ক যে আপনার বাড়ি মাংস রান্না হয়েছে, আপনি বাটি করে তাকে দিলেন। তার বাড়িতে একটা চচ্চড়ি রান্না হয়েছে, সেও কিন্তু আপনাকে বাটি করে দিয়ে গেল। এর বাড়িতে আম ফলেছে, দুটো আম আপনাকে দিচ্ছে। ওর বাড়ি ইলিশ ধরা পড়েছে, আপনাকে দিয়েছে। আচ্ছা, এই সম্পর্কটা হঠাৎ করে যদি যুদ্ধ বিমান, রোবট কিংবা ড্রোন কিংবা এইরকম ধরুন, কিংবা বিভিন্ন যুদ্ধাস্ত্র নিয়ে যদি লেগে পড়ে, কেমন হয়? ঠিক ঠিক ধরেছেন, একদম ঠিক ধরেছেন। বাংলাদেশের কথা বলছি। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু আমাদের আর প্রতিবেশী নেই, বা আমাদের বন্ধু রাষ্ট্র নেই। বিগত 5ই আগস্টের পর থেকে আর কি, জুলাই থেকে শুরু হয়েছে আন্দোলন। আন্দোলনটা শুরু হয়েছিল কোটা আন্দোলন নিয়ে, ছাত্রদের আন্দোলন। কিন্তু ক্রমশই আন্দোলনটা চলে গেছে রাজনৈতিক এবং ভারত বিদ্বেষী আন্দোলনে। আর বারে বারে বলা হচ্ছে সেখানেই সংখ্যালঘু দমন পীড়ন নীতি। হিন্দুরা যেমন ভারতবর্ষের সংখ্যা গুরু, তেমনি করে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমরা, আর সেখানে সংখ্যালঘু হিন্দুরা। আর প্রতি মুহূর্তে দেশটা জন্মের পর থেকেই হিন্দুদের উপর অত্যাচার, বৌদ্ধদের উপর অত্যাচার, শিখদের উপর, খ্রিস্টানদের উপর অত্যাচার কিন্তু চলছে নিয়মিত। সরকার যতই বলুক যে আমরা উদারনীতিতে বিশ্বাসী, আমরা পরের ধর্মকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু সবটাই একটা নাটক মাত্র। দেশ তৈরি হয়েছিল 71 সালে, আর আমাদের দেশ স্বাধীন হয়েছিল 47-এ। তখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান, আর আমরা ভারতবর্ষ। তার থেকে প্রায় কয়েকশো কিলোমিটার দূরত্বে পাকিস্তান। তবুও পাকিস্তানের দখলে একটি ছোট্ট দেশ, আমাদের একটি জেলার থেকে সামান্য হয়তো বড়। 71-এ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভারতবর্ষ ঝাঁপিয়ে পড়ল, তাদের সেনা দিয়ে পাকিস্তানের সেনাকে পরাজিত করল। দেশটা তুলে দেওয়া হলো মুজিবের হাতে। তবুও হিন্দু যে অত্যাচার, দমনপীড়ন নীতি অনেকটা বন্ধ হলেও একেবারে যায়নি। 71-এর সময় বহু মানুষ, বহু বাঙালি হিন্দুরা পালিয়ে এসছে নেপালে, ভিটে মাটি সম্পত্তি সমস্ত কিছু ছেড়ে রেখে। তাদের অবর্ণনীয় যন্ত্রণা, আর তেমনি সেই অবর্ণনীয় যন্ত্রণার একজন সাক্ষী, যাকে ভোগ করতে হয়েছিল 71-এর সেই যন্ত্রণা। ভেবেছিলেন হয়তো দেশটা আবার ঠিক হয়ে যাবে, যেখানে 14 পুরুষ বাপ ঠাকুরদা বা তারও আগে যারা সেখানে জন্মগ্রহণ করেছেন, যে মাটিতে লেগে রয়েছে তার নারীর গন্ধ, নারীর টান, সে জায়গাটা ছেড়ে কেন যাব? আজও 1 কোটির কিছু বেশি হিন্দুরা বাংলাদেশে রয়েছেন সেই মাটির টান নিয়ে। কেন যাব পরভূমি? তাই।
আর কয়েক কোটি কোটি মানুষ এসেছিলেন 71 বা তারপরে আমাদের দেশে। তারই মধ্যে একজনকে আমরা আজকে পেয়েছি, আমাদের মাননীয় বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসক ডাক্তার জিতেন্দ্রনাথ বিশ্বাস। নমস্কার। নমস্কার। যিনি, পরিচয়টা করি, যিনি ওপার বাংলার পূর্ববঙ্গের, আমি পূর্ব পাকিস্তান বলবো না একবারের জন্য, পূর্ববঙ্গের মানুষ, যিনি স্বাধীনতার পরেও 71-এর বাংলাদেশ স্বাধীনতার পরে ভেবেছিলেন হয়তো এবার শান্তি ফিরবে, একটু শান্তিতে থাকবো এদেশে। বাপ ঠাকুরদার ভিটে, যেখানে বাপ ঠাকুরদা বা তার পূর্বপুরুষদের ধুলো লেগে রয়েছে, তাই তো? নিশ্চয়। সেই জায়গাটা ছেড়ে আসতে তো ভীষণ কষ্টের ব্যাপার। ভীষণ কষ্ট হয়েছে, তো ভীষণ কষ্ট। এবার সেই বিষয়টা, সেই আপনার সেই যে অনুভূতি, এই বিষয় নিয়ে কিন্তু দর্শকদের সঙ্গে কিছু বলুন। এই যে আজকে যে সমস্যা বাংলাদেশের সঙ্গে, একটা ইসলামী, কট্টর ইসলামীবাদী যে আন্দোলন শুরু হয়েছে, হিন্দু দমন পীড়ন নীতি, জঙ্গিবাদ, এই রূপ কি বাংলাদেশের আগে কখনো দেখেছেন? না, কখনই দেখি নাই। কেন আপনি বাংলাদেশের সেই 71-এর সময় এলেন না বা তারপরে এলেন, এই নিয়ে বিস্তারিত আপনার অভিজ্ঞতার কথা কিছু শেয়ার করবেন। নমস্কার, আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আমার নাম ডাক্তার জিতেন্দ্রনাথ বিশ্বাস। 1971 সালে যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে বিবাদ শুরু হয়, সেই বিবাদের নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীদের অনেক দফা আবেদন করেছিলেন, কিন্তু স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি শাসকরা সেটা আদৌ মেনে নেননি, যার পরিপ্রেক্ষিতে 1971 সাল 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় সরারদি ময়দানে তিনি বজ্রকণ্ঠে বলেছিলেন, 7.5 কোটি বাঙালি, হিন্দু ও মুসলমান ভাই, তোমরা যে অবস্থায় আছো, সকলেই ওই কুচক্রী পশ্চিম পাকিস্তানি শাসক, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই লড়াইতে আমরা জিতবো ইনশাল্লাহ। রক্তক্ষয়ী আন্দোলন, রক্ত যখন দিয়েছি আরো দেব। আমাদের স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আমাদের লড়াই শক্তিশালী হয়ে আমরা জিতব। এরপরে ধীরে ধীরে প্রচণ্ডভাবে পশ্চিম পাকিস্তানি যে শাসক অর্থাৎ সেনাবাহিনী অত্যাধিক অত্যাচার শুরু করলো। প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক থানায়, গ্রামে এই পশ্চিম পাকিস্তানি যে মিলিটারি, তারা অগ্নিসংযোগ সৃষ্টি করেছিল। এই অগ্নিসংযোগটা কি শুধুমাত্র বাংলাদেশিদের উপরে, না বেছে বেছে হিন্দু পরিবার, হিন্দু পাড়াতেই হতো? এটা হিন্দুদেরই বেশি হতো, মুসলমানদের কম। আচ্ছা আচ্ছা, টার্গেটটা হিন্দুদের উপরই ছিল, হিন্দুদের উপরই ছিল। এবং কিছু মুসলমান তাদের সহযোগিতা করেছে, মানে যাদেরকে রাজাকার বলছে আজকে, যাদের এক কথায় রাজাকার বলা হয়। এখন যারা জামাত বা এই যারা রয়েছে আর কি, ইসলামী কট্টরপন্থীরা। ইসলামিক কট্টরপন্থীরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি কয়েকটা থানার দিকদর্শন দিচ্ছি। যেমন আলফাডাঙ্গা থানা, ভাটিয়াপাড়ায় এই পশ্চিম পাকিস্তানি সেনারা, তারা ওখান থেকে প্যারেড করতে করতে আলফাডাঙ্গা থানায় এসে পৌঁছালো। এর মধ্যে যে গ্রামগুলো, যেমন বাইশা, শুকুরহাটা, লাঙ্গুলিয়া, ঘিদোয়া, এরা হিন্দু প্রধান বসতি এলাকা ছিল। এটা কোন জেলার? এটা ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা। ম্যাক্সিমাম বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
প্রাণের ভয়ে কিছু লোক অন্য জায়গায় চলে যায়, আর কিছু কিছু লোক পশ্চিম পাকিস্তানি সেনাদের কাছে তারা গুলিতে নিহত হয়। এই করুণ দৃশ্য আমি নিজেই দেখেছি। আমার বাড়ি ফরিদপুর জেলা বোয়ালমারী থানা। আমি এবং আমার পরিবার ভয়েতে এসেছিলাম আমার এক আত্মীয় বাড়ি। তারা আমার আপন আত্মীয় হলেও এই পরাভয়ে আমাদের জায়গা দিতে চেয়েছিলেন না। এটা তারা অন্যায় করেন নাই, এটা তারা ঠিকই করেছেন। জীবনের দায়ে অনেক কিছু হয়। তারপরে কাশিনী থানা, সেখানেও অনেক বিবাদ, কিন্তু এই বিবাদের সহযোগিতা করেছে রাজাকাররা। তারা তো প্রত্যেক গ্রাম চেনে না, কোন গ্রামে হিন্দুরা বসবাস করে, কি পরিস্থিতিতে হিন্দুরা আছে। এগুলো কিন্তু রাজাকারদের সহযোগিতায় পশ্চিম পাকিস্তানি সেনারা, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, করুণ দৃশ্য। দীর্ঘদিন এইভাবে গুলিবর্ষণ হয় এবং বাড়িঘর পুড়িয়ে দেয়। তবে আমি সমস্ত মুসলমানকেই আমি খারাপ বলবো না। কিছু মুসলমান তারা হিন্দুদের সহযোগিতা করেছিল, যেমন কাশিন থানা নড়াইল গ্রামের খান সাহেবরা, নাম বলছি, একজন প্রখ্যাত ব্যক্তি ছিলেন আব্দুল মজিদ খান। বড় পরিবার, তানার বড় ভাইয়ের 8টি ছেলে সন্তান আর নিজের 2টো ছেলে সন্তান, তারা সকলেই আমাদের সহযোগিতা করেছিল। এর মধ্য দিয়েও হাটে বাজারে হিন্দুদের ভীতি অবস্থায় তারা বাড়িতে ফিরে আসতো। এতদ ভিন্ন, যখন মিলিটারিরা অর্থাৎ পাক সেনা বিভিন্ন গ্রামে যেত, এর দিগদর্শন ওই রাজাকাররাই। রূপবতী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লা, তিনি কিন্তু হিন্দুদের সহযোগিতা করেছিলেন, এটা বাস্তব কথা। তারপর ধীরে ধীরে যত দিন যায় ততই বিবাদের সম্মুখীন মানুষ। তাদের জীবন বাঁচানোর জন্য তাদের নিজস্ব ভিটে বাড়ি, জায়গা জমি ফেলে রেখে এই ভারতবর্ষে এসেছিলেন। তৎকালীন ভারত সরকার, শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন। ভারত সরকার যাদের আশ্রয় দিয়েছিল, শুধু হিন্দু নয় মুসলমানরাও আশ্রয় পেয়েছিল। তাদের খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, এবং এই ভারত সরকার মুক্তিবাহিনীর ট্রেনিং দিয়েছিল এবং নিজের সৈন্য দিয়ে ওই অধুনা যে বাংলাদেশ, সে বাংলাদেশের থেকে যে পাক সেনাদের তাড়িয়ে দিয়েছিল গুলিগুল্লার মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে। বর্তমানে এটা আমার অনুভব, ভারত সরকার এত সুযোগ সুবিধা দেয়া সত্ত্বেও অধুনা বাংলাদেশের কতিপয় মুসলমান, যেমন জামাত, রাজাকার, এরা ভারত সরকারের তীব্র নিন্দা করেছে বা করছেন। এর জন্য আমরা সকলেই দুঃখিত। বর্তমানে যারা সংখ্যালঘু হিন্দুরা আছে, তারা ভীতি সন্ত্রাসে ভুগছে। তারা ওখানে কিভাবে থাকবে, মার্কেটে তারা ঠিক যেতে পারছে না। কোথাও কোথাও লুটতরাজ হচ্ছে, কোথাও কোথাও মারপিট হচ্ছে, এবং কোথাও কোথাও
নারী নির্যাতন হচ্ছে, এটা সত্যিকারেই দুঃখজনক বিষয়। ধর্ম, ধর্ম মানে ধারণ করা। পৃথিবীতে অনেক ধর্ম আছে, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, গ্রিক ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম। আমার জানা নেই যে কোনো ধর্মে কোথাও লেখা নাই এক ধর্ম অন্য ধর্মকে আঘাত করো, এটা কোনো ধর্মেই লেখা নাই। তাহলে এই যে আপনি যে ধর্মের কনসেপ্টটা বললেন, তাহলে বাংলাদেশে যারা এখন ইসলাম রাজত্ব কায়েম করার চেষ্টা করছে বা মৌলবাদ, এরা কি ধর্ম নয়? এরা কি ইসলাম বিরোধী কাজ করছে? এখানে একটা সাবজেক্ট আছে, সেটাই সাবজেক্ট এই, যাদের মধ্যে হিংসা, হ্যাঁ, রোষ, রোজ, তারা মুখে বলে আমি ধার্মিক, ধার্মিক, কিন্তু তাদের মধ্যে বিদ্বেষ, যেটা হিন্দু বিদ্বেষ, মানে অনেকটা বক ধার্মিকের মতো। হ্যাঁ হ্যাঁ, বক ধার্মিক। তারা ধার্মিক হয়েও, আলেম হয়েও, তবুও তারা হিংসার বাণী ছড়াবে। তাহলে এই যে এর কারণটা কি, এর পেছনে কি ব্যবসা, মৌলবাদ ছড়ানো? এবং মৌলবাদ ছড়ানোর পেছনে যারা মৌলবাদী, তাদের একটা প্রফিট থাকে সব ধর্মের ক্ষেত্রে, সব জায়গাতেই। জঙ্গিবাদের পেছনে একটা বড় রহস্য চক্রান্ত লুকিয়ে থাকে। বাংলাদেশে এই যে মৌলবাদ চলছে এখন, আপনার কি মনে হয় যে এর পেছনে একটা বড় চক্রান্ত কিছু আছে? নিশ্চয়ই। আমার মনে হচ্ছে, যেটা আমরা জানতে পারছি, যে অধুনা বাংলাদেশ যারা জামাত, এরা আওয়ামী লীগের বিরুদ্ধে, এরা চিন্তা করছে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, ভারত সরকার, ইন্ডিয়া সরকার, সেখানে হিন্দুরা বেশি, অতএব মুসলমানদের শক্তি সেখানে কম হয়ে যাবে। সেই কারণেই এরা বর্তমানে যে বাংলাদেশ হিন্দুরা আছে, ওদের যদি অন্যায় অত্যাচার করা হয়, তাহলে নিশ্চয়ই ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারতে চলে আসবে, আমাদের দেশ একনায়কতন্ত্র হবে। এবং পশ্চিম পাকিস্তানি, তারা অনেকেই জানেন যে একটা দেশকে কিভাবে অত্যাচার করেছে। একটা পরিবার, অর্থাৎ ইসলাম ধর্মেরই মানুষ, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও ইসলাম ছিলেন। আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের একজন বিশ্ব নেতা ছিলেন। সেই বিশ্ব নেতাকে 1975 সালে ঢাকায় তার পুরো পরিবারটাকে গুলিতে ধ্বংস করে দেয়। এবার জামাত ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, তিনি তো মুসলমান ছিলেন, তিনি তো হিন্দু ছিলেন না, তিনি তো আল্লাহু আকবার বলতেন, তিনি তো জয় হরি বল বলতেন না। হিন্দুর সংখ্যা বর্তমানে 6%। এই আওয়ামী লীগ সরকার খালি হিন্দুদের ভোটে কি হয়? মুসলমান ভাইয়েরা কি ভোট দেন না? সেখানে কেন ব্যক্তিগতভাবে হিন্দুদের পর কুদৃষ্টি দেওয়া, তাদের প্রতি অত্যাচার করা? এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সে সময় বলা হয় প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ মারা গেছেন। ওই সময়টা আর কি 4.5 লক্ষের উপরে মায়েরা ধর্ষিতা হয়েছেন, মায়েরা, বোনেরা, যার ভেতরে অধিকাংশই হচ্ছেন সংখ্যালঘু হিন্দু পরিবারের। একটি দেশ বারবার বলছে যে
আমাদের এই মুহূর্তে যে তদারকি সরকার রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি বারবার বলছেন যে আমরা কোলের মধ্যে রেখে দিয়েছি, হিন্দুরা আমাদের কোলে আছে, কোনো অসুবিধা নেই। হাসিনা, এর আগে ছিলেন হাসিনা, তিনি বললেন হিন্দুরা আমার প্রাণের ধন, আমি তাদেরকে রেখেছি। তাহলে কেন 7.5 কোটি 8 কোটি হিন্দু থেকে কমতে কমতে 1 কোটিতে এসে দাঁড়িয়েছে আজকে? কোন মন্ত্র বলে, কোন জাদু বলে? আজকে এই যে গণিমতের মালটা বলা হচ্ছে, গণিমতের মাল যেটা ছিল 71-এর সময় পাকিস্তানি আমলে, পাকিস্তানি সেনা যখন নেমেছিল তখনই গণিমতের মাল শব্দটা ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে বিধর্মী নারী যুদ্ধলব্ধ জিনিস, তাদের উপরে অত্যাচার করা আইনত সিদ্ধ, এটা তারা বলছে ইসলাম ধর্মে। কিন্তু আমার মনে হয় না কোনো ইসলাম ধর্ম কেন, পৃথিবীর কোনো ধর্মই কারোর উপরে অত্যাচার, বিশেষ করে মায়েদের উপর, বোনদের উপর অত্যাচারের নিদান দেয়নি। কিছু মৌলবাদী সংস্থা তাদের মতন করে করেছে। এই জিনিসগুলো তো নিজের চোখে দেখেছেন, দেখেছেন। সেই সময়কার সেই নারকীয় পরিস্থিতিগুলো একটু বলুন। বাড়ির মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে, বাবা মায়েরা অসহায়। দেখতে পেলেন আজকে এইমাত্র কথা বললেন, কিছুক্ষণ পরে দেখছেন তিনি নদীতে ভাসছেন তার দেহটা। এই যে নারকীয় মুহূর্তগুলো। 1971 সালে যখন পশ্চিম পাকিস্তানি সেনারা কঠোরভাবে যে অত্যাচার করেছিল, আমার দৃষ্টিতে আমি অনুধাবন করতে পেরেছি দুলাল বিশ্বাস তার জীবন বাঁচানোর জন্য তিনি ভারতে এসেছিলেন, কিন্তু অধুনা বাংলাদেশের বর্ডারেই তিনি গুলিতে তার জীবন ধ্বংস হয়। নেক্সট আর একটা ঘটনা, একজন বিশিষ্ট ব্যক্তি অনিল বাবু এবং সুবোধ বাবু দুইজনেই যখন ভারতবর্ষে প্রবেশ করার জন্য তারা চেষ্টা করেছিলেন, কিন্তু ওই কুচক্রী পাকিস্তানি সেনারা তাদের দেহের উপর অত্যাচার করেন এবং অত্যাচারের ফলে সুবোধ বাবুর প্রাণ বিনাশ হয়। অনিল বাবু খুব কষ্টেই তিনি তার বাড়িতে ফিরে গিয়েছিলেন। আমাদের বেশ কিছু পুঁথি, বেশ কিছু বইতে আমরা দেখছি এই যে বইটা শিকড় ছেঁড়া জীবন, এখানেও লিখেছেন ডাক্তার যতীন বালা। এখানে একটি জায়গাতে সুন্দর করে যে তাদের সুন্দর একটি পরিবার ছিল, তারা হাটবার, তারা হাটে যাচ্ছেন, বাজারঘাট করছেন। এর মধ্যে শেষ যে ব্যক্তি বাজার করে ফিরলেন সন্ধ্যাবেলা, এসে বলছেন পাকিস্তানি খান সাহেবরা ঢুকে পড়েছেন পাশের গ্রামে, এর মধ্যে আগুনের হলকা। তারা গিয়ে লুকাচ্ছেন গ্রামের একদম শেষ মাথায় নলবন, উলুখাগড়া বনের ভেতরে। এই যে দৃশ্য, এদিকে চোখের সামনে দেখা যাচ্ছে যে বাড়িটা, খান সাহেবরা এলেন, বাড়িটা দাউ দাউ করে জ্বলছে। বাড়ির লক্ষ্মী প্রতিমা জড়িয়ে ধরে বসে রয়েছেন বাড়ির মেয়েটি, বাড়ির সুন্দরী বউটি, না আমি বাড়ি ছেড়ে যাব না। খান সাহেবরা তাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন। এই যে দৃশ্যায়ন, এই যে দৃশ্যপট, এগুলোর সঙ্গে আপনার কেমন পরিচয় ছিল? এই বিষয় সম্পর্কে আমার তেমন জানা ছিল না, বা নারী ধর্ষণটা আমার দৃষ্টিতে তেমন ধরা পড়ে নাই। আচ্ছা, যেটা সত্য কথা। বিষয়টা হচ্ছে এই ধর্ষণ, এটা তো আর সামনে হয়নি না, তাদের বেড়াকে নিয়ে এই গ্রামের অমুককে তুলে নিয়ে যাচ্ছে, ওই গ্রামের অপুকে তুলে নিয়ে গেল, এটা তো এসছে, নজরে এসছে। আপনার গ্রাম থেকে কেমন ঘটেছে? আমি শুনতে পেরেছি। আপনার গ্রামে কি তেমন ঘটেছিল? আমার গ্রামে তেমন কিছু ঘটে নাই এই ধরনের। না, আপনার গ্রামে এ ধরনের কিছু আসেনি? না, না আসেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার গ্রামটা মোটামুটি শান্তই ছিল? আমার গ্রামটা, আমাদের এলাকার মুসলমানরা তারা আমাদের সহযোগিতা করেছেন, মানে রাজাকাররা ওখানে খুব একটা ছিলেন না? না, না ছিলেন না। আচ্ছা, তার মানে
এই ৭১-এর আজ আপনাদেরকে খুব একটা, বা এই যে কি বলবো আন্দোলনের আজ, বা এই দেশের পাকিস্তানের সেনাদের অত্যাচার আপনাদেরকে খুব একটা ছুঁয়ে যায়নি? না, আমাদের ইউনিয়নে বিশেষ করে মিলিটারি ঢুকতে পারে নাই। আচ্ছা আচ্ছা। আমাদের বাড়ির পাশে যে খান সাহেবরা ছিলেন, আমরা যথেষ্ট শক্তিশালী, এবং আমার ইউনিয়নের যিনি চেয়ারম্যান ছিলেন আব্দুল হালিম মোল্লা, তিনি পাকিস্তানদের সঙ্গে সুকৌশলে সম্পর্ক রেখেছিল, এবং যাতে ইউনিয়নে না ঢোকে সেই বিষয় সেনাদের বলেছিল, পাক সেনাদের, যে আমার ইউনিয়নে কোনো হিন্দু নাই, কিছু মৎস্যজীবী আছে। বাহ, মানে এটা থেকে প্রমাণিত হয় যে পৃথিবীর সব মানুষ সমান নয়, যেমন মোটেই না পৃথিবীতে আজও। তবে কি আপনার ধারণা যে এই ভালো সংখ্যার মুসলিমের সংখ্যাটা এখন অনেক বেশি আছে আমাদের এখনো? ভালো সংখ্যা আমার ধারণা 40% আছে এখনো এখনো 40%। কিন্তু পরিসংখ্যান বলছে এই যে বাংলাদেশে যে অশান্তি হচ্ছে, ভিলেজ যেগুলি, গ্রামে গিয়ে, গ্রামে কিন্তু এই অশান্তিটা অনেকটা কম। সেখানে কিন্তু এখনো হিন্দু মুসলমান সব অবস্থানে আছে। হচ্ছে মাত্র 20% লোকের এই অশান্তির জন্য কিন্তু এই সারা দেশ জুড়ে আগুন জ্বলছে। এখনো কিন্তু গ্রামে কিন্তু হিন্দু মুসলমান এক জায়গায় আছে, এক্সেপশনাল আছে। এটা কি বলবেন আপনি? এটা আপনি যেটা বলেছেন, এটা আমারই বাস্তব অভিজ্ঞতায়, মানে শহর থেকে তো গ্রাম বেশি লোক সংখ্যা বসবাস করে, একদম একদম। তো শহরেই বিবাদটা বেশি হচ্ছে, গ্রামে বিবাদ হলেও কম, এটা আমার ধারণা। আচ্ছা আচ্ছা। এবং মুসলমান ভাইয়েরা তাদের বাঁচানোর জন্য যথেষ্টভাবে চেষ্টা চালায় যাতে কোনো ক্ষতি না হয়। এই জন্য মুসলমান ভাইয়েরা হিন্দুদের পাশে থাকেন। তাহলে যে আপনি আশাবাদী যে আগামীতে বাংলাদেশ আবার একটা ভালো জায়গায় পৌঁছাবে, এটা কি আশা করছেন এখন? আমি ঠিক, আমার আন্ডারস্ট্যান্ডিং যে কতিপয় মুসলমান, তাদের উপর আমার আস্থা নেই। আমার যদিও ক্ষুদ্র মস্তিষ্ক, শেখ হাসিনা ৪৫ মিনিট সময় দিয়েছিল বাংলাদেশের যিনি প্রধান সেনা, ওই সময়ের মধ্যে যদি উনি না আসতেন, এটা বড় আশঙ্কা আমার একার নয়, সকলেই, যে ওনার জীবনের পর একটা হানি ঘটে। বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশে তিনি নিশ্চয়ই নেই। বাংলাদেশে যেতে হলে ওখানে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে না আসা পর্যন্ত আমার মনে হয় তিনি যেতে পারবেন না। ওখানে আন্দোলনমুখী আওয়ামী লীগেরও আন্দোলন করছেন, জামাতও করছেন, ছাত্র নেতারাও আন্দোলন করছে। শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলা একটা স্বনামধন্য জেলা, আগে ওটা ফরিদপুর ছিল, বর্তমানে গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলায় শিক্ষিতর হার খুব বেশি, এবং মুসলমান যারা, তারাও খ্যাতনামা ব্যক্তি। বারবারই আমার বলতে হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর প্রতিভা, রাজনীতি, সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে গেছে। কিন্তু তাঁকে এত বড় সুন্দর লোক নৃশংসভাবে হত্যা করেছে, সেখানে আমি আর বিশ্বাস করতে পারছি না যে বাংলাদেশ আর শান্তিপূর্ণ পরিবেশে ফিরে আসবে। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীনতা হয়।
এই ভারত স্বাধীনতা করতে গেলেও কিছু চিন্তাশীল ব্যক্তি, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, C.R. দাস, মহাত্মা গান্ধী, আরো অনেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। 200 বছর রাজত্ব করে গিয়েছে ইংরেজ সরকার। প্রথমে আসে ব্যবসা বাণিজ্য করতে, তারপর ধীরে ধীরে তারা রাজ শাসন ক্ষমতা নিলেন। এই ইংরেজ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, কিছু লোক তারা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে, যেমন মাস্টারদা, সূর্য সেন, দীনেশ, বাদল, বিনয়, ক্ষুদিরাম বসু ইত্যাদি। যখনই অবিভক্ত ভারত বিভক্ত হল, আমার তো তখন জন্ম হয় নাই, আমার বাবা অবিভক্ত ভারতের নাগরিক ছিলেন। বাবার কাছে কিছু কথা আমি জানতে পেরেছি। তখন বাংলাদেশ আর ইন্ডিয়ার কোনো বর্ডার ছিল না। তখন বসবাস হিন্দুরা করতে খুব আরামই। যখনই বিভক্ত হয়ে গেল, পাকিস্তান দুটো হলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের যে হিন্দুরা বুদ্ধিজীবী এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তি, সে শিডিউল কাস্ট হোক আর হায়ার কাস্ট হোক, যে কোনো কাস্টের লোক, তারা আগেই তাদের জীবনের নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য ভারতে প্রবেশ করেছে। তৎকালীন ভারত সরকার বিভিন্ন প্রদেশে তাদের পুনর্বসতি দিয়েছে। এটা তো ভারত সরকারের একটা, শ্রীমতীজি ইন্দিরা গান্ধীজি তখন তো এটা বললেন যে যারা সম্ভবত 84 সাল পর্যন্ত এই টাইমটা উনি করে দিয়েছিলেন, সম্ভবত বোধহয় 71 থেকে 84 এরকম একটা টাইম বোধহয় ছিল। এই মুহূর্তে আমি ঠিক করতে পারছি না যে মানে বিফোর পাকিস্তান। আচ্ছা, আপনি সেই আমলে, হ্যাঁ, সেই আমলে তো মোটামুটি সেই সময় প্রচুর মানুষ মহা কষ্টের মধ্যে দিয়েও তারা এই দেশে চলে এসেছেন। হ্যাঁ, সেই আমলে যখন প্রধানমন্ত্রী নেহরুজি ছিলেন, এই পরবর্তীকালে ইন্দিরা গান্ধী, যারা বারে বারেই দেখা গেছে যে বাংলাদেশকে তারা সন্তানের মতন আগলে রেখেছেন। বারবারই দেখা যাচ্ছে যে বাংলাদেশকে সন্তানের মতন আগলে রাখছেন, আর বাংলাদেশ সুযোগ পেলেই ছোবলটা মারছেন। তার মানে কি, এইটা কেন, এই ছোবল মারার এই প্রবণতাটা কেন? বিষয়টা হচ্ছে কি, শুনুন বলছি, সকলের মতামত এক নয়। কাজী নজরুল ইসলাম মুসলমান ছিলেন, তিনি কিন্তু ভজন গানগুলো লিখেছেন। শ্যামা সঙ্গীত, প্রচুর শ্যামা সঙ্গীত, কৃষ্ণলীলা বা শ্রীকৃষ্ণের গান, মানে এখনো নজরুলের প্রায় শ্যামা সঙ্গীত প্রায় 50টার উপরে তো কম করে শ্যামা সঙ্গীত রয়েছে, কৃষ্ণ ভজন রয়েছে, আর তার ব্রজগোপী খেলে হোলি, এই একটি বিখ্যাত 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 গান। তারপরে হচ্ছে আপনার নজরুল গীতি, যেখানে আমরা বলছি ব্রজগোপী খেলে হোলি, তারপরে এইরকম প্রচুর গান রয়েছে। অসম্ভব মানে ভক্ত মানুষ তিনি। সেই দেশে দাঁড়িয়ে যেখানে রবি ঠাকুর যেখানে ছিলেন, যেখানে রবি ঠাকুরের দেওয়া জাতীয় সঙ্গীত, সেটাকেও কেমন পাল্টে ফেললেন। ঠিক কোথায় যাচ্ছে আমরা, কোথায় যাচ্ছে আমাদের সমাজ? এই পরিস্থিতিতে বারবার ওপার থেকে হুঙ্কার, বিশেষ করে মৌলভী মাওলানা যারা আছেন, মানে যারা ধর্ম ব্যবসায়ী বলবো, ধর্মচারণ নয়, মানে স্পোকি পার্সন, অ্যান্ড যারা রিলিজিয়ানটা ধর্ম ব্যবসা বিক্রি করে খায়, শিক্ষাগত যোগ্যতা যে সবার ভালো আছে তা নয়, এরা যেমন বারবার বলছে দেখিয়ে দেবো, উড়িয়ে দেবো, 7 সিস্টার করে দেবো, ইত্যাদি ইত্যাদি। আপনি যে বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন, সেখানকার মানুষজন একদম গ্রাসরুটে, আপনি যেহেতু ভিলেজে ছিলেন, তারা কি এগুলোকে মেনে নিতে পারে বলে আপনার মনে হয়? আপনি যদি অনেকদিন বাংলাদেশ বিচ্ছিন্ন
80-র দশক আপনি এসছেন এখানে, তাই তো? 80-র দশকে তো আজ থেকে প্রায় 40 বছর হতেই যাচ্ছে, প্রায় কাছাকাছি। তো এই যে, তাহলে আপনার কি মনে হয় যে ওই যে নিরীহ মানুষটা, কি মুসলিম কি হিন্দু, যারা একসঙ্গে সহাবস্থান, এই মানুষটাকে এগুলোকে মেনে নিতে পারছে না? মোটেই পারছে না, মোটেই কথা নয়। কারণ তারা তো ঈদও যেমন, তাদের দুর্গাপুজোও তেমন। এর জন্য কি মাদ্রাসাগুলো দায়ী বাংলাদেশের? বিষয়টা হচ্ছে কি, আমি তো ইতিপূর্বেই বলেছি যে সমস্ত হিন্দু তাদের চিন্তা ভাবনা এক হতে পারে না, সমস্ত মুসলমানের চিন্তা ভাবনা এক হতে পারে না। যাদের মন মানসিকতা ভালো, যারা হাই থটের মানুষ, যে আমরা এই পৃথিবীতে এসেছি, কিছুটা দু একটা ধর্মের কথা বলতেই হয়। শাস্ত্রে যেটা আছে, মাটি জল আগুন আকাশ বাতাস, এটাকে বলে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব আমরা বলি, পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব ভিন্ন পৃথিবীর কোনো জীব জন্তু বাঁচতে পারে না। আমরা সকলেই মাতৃজঠরে থাকি, আবার সময় হলে মাতৃজঠর থেকে আমরা ভূমিষ্ঠ হই। একদম এই যে প্রসিডটা, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বা যে কোনো ধর্মের লোক, একই প্রসেস। আমরা মাতৃস্তন দুগ্ধ পান করি, মুসলমানরাও করেন, খ্রিস্টানরাও করেন, হিন্দুরাও করেন, সমস্ত ধর্মের লোক করেন। তা মানবিকতা যেটা, সেই মানবিকতা হিন্দুরও আছে, মুসলমানেরও আছে। তা কতিপয় যে মৌলবাদী, জানি না তাদের মাথায় কি পোকা ঢুকেছে, যে এত বড় একটা বৃহৎ কান্ট্রি ভারতবর্ষ, এটা তারা কেন ভুলে যায় যে 9টা মাস যাদের আশ্রয় দিয়েছিল, খাবার দিয়েছিল, সমস্ত কিছু দিয়ে, এবং তাদের সৈন্য দিয়ে, মুক্তিবাহিনী ট্রেনিং দিয়ে ওই দেশে পাঠিয়ে দিয়েছিল, অর্থাৎ অধুনা বাংলাদেশ। নাহলে বাংলাদেশ কি এত সহজেই কি সুস্থ থাকতে পারতো? এটা কি তারা একবারও মাথায় আসে না? পাকিস্তানি সেনারা তো কাউকেই ছাড়তো না, তারা তো শাসন ক্ষমতা সবসময়, তারা তো নীল বিদ্রোহর সময়, এবার আমাদের এখানে আসি, আমাদের স্বাধীনতা বিদ্রোহে নীল বিদ্রোহ, আমরা দীনবন্ধু মিত্রের বইটি পড়লে, নীল দর্পণ নাটকটি যদি আমরা পড়ি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে ইংরেজকে নিয়মিত রাত্রে মেয়ে সরবরাহ করতো, নারী সরবরাহ করতো, একদিন কিন্তু তার মেয়েকে বা তার বোনকেই কিন্তু সেই সাহেবের নজরে আসলো, সে কিন্তু তাকে নিয়েও দিয়ে এসছিল। এই রাজাকাররাও তো তাহলে সেই গোত্রেরই, রাজাকাররা তো একই গোত্রের। তাহলে তার কি বিবেকে কখনো মনে হয়নি যে আমি এটা করছি, আমার ঘরেও এটা আগামীতে আসবে? এবং প্রচুর আপনি পাকিস্তানি ইতিহাস বা পূর্ববঙ্গের ইতিহাস ঘাটলে দেখা যায় যে মুক্তিযুদ্ধের সময় অনেক রাজাকার কি পরবর্তীকালে মেরে দিয়েছিল পাকিস্তানি সেনারা, এবং তার পরিবারকে শেষ করে দিয়েছিল। তা সত্ত্বেও রাজাকাররা কোন স্বার্থে এটা করছে? শুধু ব্যবসা, আদার্স নাথিং। মানে একজন সাধারণ মানুষ হিসাবে আপনার এটা মনে হচ্ছে, হোমিওপ্যাথি চিকিৎসক, আমি সাধারণভাবেই বলছি, কারণ হোমিওপ্যাথি চিকিৎসা গ্রাউন্ড লেভেলের মানুষদের জন্য, প্রচুর গ্রাউন্ড লেভেলের মানুষ, গ্রাস রুটের মানুষরা এখান থেকে পরিষেবা নেয়। হোমিওপ্যাথি আছে বলেই গরিব মানুষরা আজও চিকিৎসা পায়, কম পয়সায় চিকিৎসা পায় আজও। তো এই সাধারণ ভাবনা চিন্তা দিয়ে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আর ভারতের যুদ্ধ কি অবশ্যম্ভাবী হতে পারে? যুদ্ধটা কি মনে হয় আপনার? আপনি কি, বিষয় হচ্ছে আপনি কি চাচ্ছেন একজন সাধারণ মানুষ হিসাবে, একদম গ্রাসরুটের মানুষদের সাথে তো মেলামেশা করছেন, সেই মানুষগুলো কি বলছে যে এই মুহূর্তে যুদ্ধ হওয়া কি উচিত? এই মুহূর্তে যুদ্ধ হলে ভারত ঠিক কি কি অবস্থানে থাকবে? এটা কি বলছে মানুষ? দেখুন, আমরা যেটা মোবাইলে দেখতে পাচ্ছি, নিউজে, হ্যাঁ, যে পশ্চিম পাকিস্তান এত ক্ষতি করে যাওয়া পরও অধুনা বাংলাদেশের যে সমস্ত মৌলবাদী
তাদের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, যার পরিপ্রেক্ষিতে আগ্নেয় অস্ত্র বাংলাদেশে কেনাবেচা হচ্ছে। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে যারা একবার বেইমানি করে ৭১ সালে বাংলাদেশটাকে ধ্বংস করে গিয়েছে, নারী নির্যাতন করেছে, মায়েদের কোল খালি করেছে, একদম সেই মানুষগুলোকে, সেই দেশের কুচক্রী শাসকদের একদম কোনো মুসলমান ভাই, হিন্দু ভাই, কোনো ভাই মানে সন্ত্রাসবাদের কোনো জাত নেই, কোনো জাত নাই, সন্ত্রাসবাদীদের কোনো জাত হয় না, বিশ্বাস না করে। হ্যাঁ, যদি তাদের বিশ্বাস করেন তাহলে মনে হয় মারাত্মক ভুল হয়ে যাবে, ভুল হতে পারে, হয়ে যাবে একদম। তো আপনি কি চাইছেন ভারত এখন যুদ্ধ ঘোষণা করুক, সরাসরি যুদ্ধ হোক? আপনার কি মনে হয়? আমার মনে হয় যুদ্ধ শান্তি হয় না, আচ্ছা, যুদ্ধ না করাটাই ভালো। আচ্ছা, একে অপরের সঙ্গে সহনশীলতা, আপনত্ববোধ, প্রতিবেশী রাষ্ট্র, যাতে কোনো রাষ্ট্রের ক্ষতি না হয়। একটা রাষ্ট্রের যদি কোনো লোকসান হয়, একদম শুধু অর্থ লোকসান হবে না, জীবনহানি হবে, এবং যুদ্ধ হলে সারা বিশ্বে নিন্দা করবে, প্রভাব পড়বে। যে প্রতিবেশী রাষ্ট্র বন্ধুসুলভ আচরণ থাকবে, ভ্রাতৃত্ব আচরণ থাকবে, আমার ধারণা এটা আদৌ ঠিক হবে না। কিন্তু বাংলাদেশের তো ছোট বড় মেজর সেজন নেতা থেকে শুরু করে মৌলবী থেকে শুরু করে সবাই বলছে যুদ্ধ ভারতকে দেখিয়ে দেবো, সেভেন সিস্টার খাইয়া ফালামু, ঠিক আছে, হ্যাঁ, এরে দেশ ভাগ কইরা দিমু, পশ্চিমবঙ্গলে আলাদা কইরা দিমু, ঠিক আছে, দিমু 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 কইরা দিমু দেখাইয়া দিমু, অমুক করুম। তা এই যে দিমু দিমু, এই দিমুটা কি সত্যি দিমুতে হবে? না, কখনই হবে না। বিষয়টা হচ্ছে কি, কিছু লোক তারা মানে ফু সরে না বন্দুক ঘাড়ে, ফু সরে না বন্দুক গাড়ে, সুন্দর একটা কথা হলো। তার কারণ ভারতবর্ষে এখন জনসংখ্যা 150 কোটি। হ্যাঁ, বিশ্বের সব থেকে বেশি জনসংখ্যা এখন আমাদের। ভারত সরকার সারা বিশ্বের কয় নম্বর আছে? তৃতীয়ত, এখন তৃতীয়, থার্ড ফোর্থে দাঁড়িয়ে আছে, কোনো কোনো বিষয়ে ফোর্থ, কোথাও কোথাও থার্ড। যুদ্ধ সামগ্রীতে আমরা তৃতীয় চতুর্থ স্থানে আছি। ঠিক আছে, বাংলাদেশকে ছোট করছি না, কেননা মাতৃভূমি, মাতৃভূমি, মাতৃভূমি পর এখনো আমার মায়া আছে। একদম একদম থাকবে, এটাই স্বাভাবিক, হ্যাঁ, এটাই স্বাভাবিক। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। একদম, সেই দেশের মুসলমানদের প্রতি আমার ভ্রাতৃত্ব টান ছিল, এখনো আছে। বাহ, এইখানে একটুখানি দাঁড় করাবো, বাংলাদেশি আর ভারতীয় এইটাই তফাৎ। সে কিন্তু এখনো বলছেন, যিনি ওদেশ থেকে বিতাড়িত হয়েছেন, এই কতিপয় বারবার কিন্তু জিতেনবাবু বলছেন যে কতিপয় মুসলিমদের জন্য, কয়েকজন মুসলিমের জন্য, সবার জন্য নয়, উনি দেশ ছেড়েছেন। আজকে যুদ্ধের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ চাইছে যুদ্ধ হোক, একটি ছোট্ট দেশ, আমাদের কোনো একটি জেলার থেকে হয়তো সামান্য বড়, সে চাইছে যুদ্ধ হোক। আর ভারতবর্ষ এত বড় দেশ, যার কোলের ভেতরে বাংলাদেশ, তারা বলছে যুদ্ধ হোক, আর ভারত চাইছে না, যুদ্ধ করার দরকার কি, শান্তি হোক। ভারত চাইলে হয়তো যুদ্ধটা অনেক বড় আকারে চলে যেতে পারে, বা কয়েক দিনের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে দিতে পারে। আর উদারতা, মহানুভবতা, মানবিকতা, মনুষ্যত্ব এখানে থাকে, এখানে নয়, সেটা কিন্তু আছে আমাদের ভারতের প্রতিটি নাগরিকের। তাই জিতেনবাবু বললেন, আমি এখনো 40 বছর আগে দেশ ছেড়ে আসার পর সেখানকার মুসলিম ভাইদের এখনো বলছে আমার ভাতৃ সমতারা। এটাই ভারত, বাংলাদেশ নয় আপনাদের। দেখুন পরে কি বলছেন, বলুন। আমরা যেখানে ছিলাম, যে এখনো তাদেরকে আপনি ভাই বলে ভাবছেন? এখন আমি তাদের ভাই বলে ভাবছি, তাদের আমি ভুলতে পারছি না। বাহ। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি ক্ষুদ্র মানুষ, কোন দেশে আরেকটা দেশের সঙ্গে সম্প্রীতি রাখা উচিত। যদি কোনো ভুলভাল কে থেকেও থাকে, সেটা আপোষে মীমাংসা করাটা খুবই ভালো। যেখানে আপোষ থাকবে না,
সেখানে রক্তক্ষয়ী আন্দোলন হবে, প্রত্যেকটা দেশেরই ক্ষতি হবে। একদম এটা মহান ব্যক্তির দ্বারা এটা সম্ভব নয়। একদম কাছাকাছি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুন, বিবাদের কোনো প্রশ্ন নাই। একদম জনমত গঠন করুন, নির্বাচনে যে জিতবে তিনি হবেন প্রধানমন্ত্রী। তার মানে বাবার যদি 3 ছেলে থাকে, তারা যদি বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বাবা সে বাবাই, বাবার উচিত ছেলেকে ক্ষমা করা। ভারত কিন্তু বারবার সেই ক্ষমা দৃষ্টিতে দেখছে বাংলাদেশকে, আর বাংলাদেশ ভাবছে হয়তো যে বাবার বয়স হয়েছে, বাবার আরও 2-3টে ছেলে এদিক ওদিক বিদ্রোহ করছে, বাবার বিপক্ষে কথা বলছে, কিন্তু বাংলাদেশবাসীকে মনে রাখতে হবে বাবা সে বাবাই, তাই ভারত ভারতী। নাকি আপনার কি মত? নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে এখানে দাঁড়িয়ে আমরা শেষের দিকে এগিয়ে গেছি, হ্যাঁ, শেষের দিকে প্রায় শেষ। এবং আমরা এর পরবর্তী দাঁড়িয়ে আপনি বাংলাদেশের মানুষের জন্য কি বলতে চাইছেন? আপনার যারা ওখানে ভাতৃপ্রতিমা আছেন এখনো, তাদের সম্পর্কে আপনি কি জানাতে চাইছেন, তাদেরকে কি বলবেন? দেখিনি, এটা তো রাষ্ট্রীয় ব্যাপার। আপনি কি বলবেন? আমি কি বলবো, আমি চাই তারা শান্তি শৃঙ্খলা নিয়ে সরকার জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। তারা যে যে অবস্থায় যেখানে আছে কর্মদিক দিয়ে, কেউ হয়তো চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কৃষিকাজ করেন, যার যার কর্মস্থলের জন্য ঠিক থাকে, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে এবং জাতিগতভাবে কোনো দ্বন্দ্ব না হয়, এর জন্য সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি মহান ব্যক্তি, আপনি সংখ্যালঘুদের অত্যাচার যাতে না হয় সেদিকে দৃষ্টি রেখে কাজ করবেন, এটাই আমি আশা রাখি। আর সবচেয়ে বড় কথা, ভ্রাতৃত্ব প্রেম ক্ষুণ্ণ হলে সেখানে দেশ জাতি কখনো প্রগতি হয় না। একদম। তো বন্ধুরা, সর্বশেষ ভাই ভাই বিবাদ যেমন সঠিক নয়, তেমনি করে পাশাপাশি দুটো দেশের বিবাদও সঠিক নয়। পড়শি সে পড়শি, আর দূর থেকে যদি আপনাকে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, মনে রাখবেন সেখানে অন্য কোনো স্বার্থ লুকিয়ে আছে। আজকের আলোচনার শেষ পর্বে এটাই বলবো, ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম শক্তিশালী একটি দেশ, সামরিক সজ্জায়। আবারও বলে রাখি, তাদের হাতে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, অনেকগুলি পারমাণবিক অস্ত্র। ভারত নিজস্ব একটি, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে রয়েছে নিজস্ব অস্ত্র ব্যবসা, অস্ত্র কারখানা। ভারত আজকে আমেরিকা, চীন, রাশিয়ার সঙ্গে পাল্লা দিয়ে অস্ত্র বিক্রি করছে সারা পৃথিবীর বিশেষ বিশেষ দেশে, আর আপনি অস্ত্র কিনছেন একেবারে বিশ্বের ভিখারি একটি দেশের কাছ থেকে, অস্ত্র সাহায্য নিয়ে যুদ্ধ করতে আসছেন ভারতের সাথে। এটা কি বলবো, কি বলবেন আপনি? লোকের গরু দিয়ে হাল চাষ হয়, লোকের অস্ত্র দিয়ে যুদ্ধ হয় না। তাই কদিন করবেন যুদ্ধ? কদিন? একদিকে বাংলাদেশ বর্ডার বন্ধ হয়ে যাবে, ভারতবর্ষ থেকে যে বর্ডারগুলো বন্ধ হয়ে আছে, যে বর্ডারগুলি আছে সেগুলি বন্ধ হয়ে গেলে আপনার খাদ্যে টান পড়বে। চট্টগ্রামের মুখে ভারত সীমান্তে যদি ভারতবর্ষ তাদের বিক্রম যুদ্ধজাহাজটিকে দাঁড় করিয়ে রাখে, পাকিস্তান কিন্তু আর পাকিস্তান নাই, কোনো দেশই আর আপনার দিকে জাহাজ নিয়ে এগোবে না সহযোগিতার হাত বাড়িয়ে। একদিকে রয়েছে আসাম, মণিপুর, নাগাল্যান্ড, চারিদিক ধরে রয়েছি আমরা, আর মাঝখানে আপনি লাফাচ্ছেন সেভেন সিস্টার। আরে 7 সিস্টার গেলে আপনার চট্টগ্রাম পড়ে আছে। ভারত একটা ভুল করেছিল, ভারত ভুল করেছিল 71-এ। প্রথম ভুল করেছিল নেহরুজি 47 সালে। বাংলাদেশকে তখন যদি ভারতের করে নিত তাহলে সমস্যা হতো না। আর তারপরে ভুল করেছিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী
কারণ ভারতীয় সনাতনী, আর সনাতনীরা কখনো সুযোগ সন্ধানী নয়। সেদিন যদি বাংলা স্বাধীনতার প্রেক্ষিতে তিনি চট্টগ্রামটা চাইতেন, আর আজকে যেখানে বিমানবন্দর করছেন 7 সিস্টারের 12 কিলোমিটার দূরে গিয়ে, রাঙামাটি, সম্ভবত রাঙামাটিতে, সেদিন কিন্তু চাইলেই মুজিবর সাহেব ওই জায়গাটা দিয়ে দিতেন ভারতকে। কিন্তু বলেছি না, সনাতনীরা সুবিধাবাদী নয়, তাই কিন্তু এগুলো দখল হয়নি। আর তার আগে ভেবে দেখুন, নিজের কাপড় উঁচু করে দেখে নিন আপনার কতটা শক্তি আছে, তারপর লোকের কাপড় খুলতে যাবেন। আর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি তো শান্তি নোবেল পেয়েছেন শান্তিতে, সারা জীবন সুদ খাটিয়ে আপনি নোবেলে শান্তি পুরস্কার পেয়ে গেছেন, বাবা, অতি উত্তম। তো এবারে বিষয় হচ্ছে, আপনি কোন শান্তির দেশে আছেন? আপনাকে ভাবছি ওর একটা ন্যাকামিতে পুরস্কার দেওয়া হবে, মানে নোবেল, ন্যাকামি নোবেলের জন্য আমরা আমেরিকার কাছে বা নোবেল কমিটির কাছে অনুরোধ করব। আপনার দেশে এত কিছু ঘটে যাচ্ছে, আপনি বলছেন জানি না, হিন্দুরা ভালো আছে, আমার কাছে তো খবর নেই, আমি খুব বিপদে আছি। এই নাটকগুলো কেন করছেন আপনি? বন্ধ করুন, বন্ধ করুন। মনে রাখবেন, বাবা তার সন্তানদের যেমন ক্ষমা দৃষ্টিতে দেখেন, ঠিক তেমনি করে বাবা ক্ষমার করারও একটা সময়সীমা আছে। সেই সময়টা পার হয়ে গেলে না, আপনি আর ক্ষমা পাবেন না। সেদিন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবেন না। যা করার এর মধ্যে করে নিন। জো বাইডেন আপনাকে সহযোগিতা করছে, আপনি লাফালাফি করছেন, কিন্তু বেশিক্ষণ নয় আর। তাই বলবো, সাবধানে থাকুন, আপনার কিছু হবে না। আপনার মন্ত্রিসভায় যে মালগুলো আছে না, তাদেরও কিছু হবে না। হবে কারা জানেন? একেবারে যারা গ্রাসরুটে আছেন, দিন আনা দিন খাওয়া মানুষগুলো, যাদের মধ্যে হিন্দু নেই, মুসলিম নেই, কারণ পেটের খিদে হিন্দু মুসলিম দেখে না, যারা আজও দুর্গাপুজোর প্রসাদ খান আর যারা ঈদে নেমন্তন্নে যান, এই মানুষগুলি। আপনার কিছু হবে না। আপনি তো আমেরিকায় পালিয়ে চলে যাবেন বা অন্য কোনো দেশে, ফ্রান্সে প্রায়শই গিয়ে পালিয়ে থাকবেন, আপনার কোনো চাপ নেই। আপনাদের বাংলাদেশি লিডাররা তো কোনো কিছু হলে বিদেশ গিয়ে পালিয়ে থাকেন, আত্মগোপনে থাকেন। তাই এই সাধারণ মানুষগুলোর কথা ভাবুন আরো একবার। আগুনে হাওয়া দেওয়া সহজ, আগুনে হাওয়া দিলেই আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকবে, কিন্তু নেভাতে পারবেন না। আর সেই আগুন কিন্তু আপনার দিকে ধেয়ে আসছে। আর গভীর মৌলবাদ এমন একটি জিনিস, আপনিও জানেন, সারা বিশ্ব জানেন, যে মৌলবাদ তার বাপকেও ছাড়ে না কখনো। তাই আপনিও ছাড় পাবেন না। আমাদের সনাতন ধর্মে একটি কথা আছে, তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি একটু ভাবুন, আপনার নিজের ভবিষ্যৎটার দিকে লক্ষ্য রাখুন। আপনি কাদের সার জল দিয়ে বিষ গাছ তৈরি করছেন, এ বিষয়ে কিন্তু আপনাকে ভোগ করতে হবে। ভালো থাকুন। আজকের পডকাস্ট এই পর্যন্তই। বাংলাদেশের এই সমস্যা নিয়ে বারবার আলোচনা করব অনেক মানুষের সাথে, বলবো আমার বুকের কথা। আমার জন্ম দেশে হলেও আমার বাপদাদা কিন্তু বাংলাদেশ, বরিশাল, দুর্গাকাঠি। ফলে আমারও রক্তে রয়েছে সেই রক্ত, সেই যন্ত্রণা। আমার বাপদাদার চোখে দেখেছে অনেক জল। মৃত্যুর আগেও তারা বলেছেন, যদি একবার দেশে পাড়া দিতে পারতাম, যদি একবার দেশের মাটিতে একটু মাথায় লাগাতে পারতাম, যদি দেশটাকে আর একবার দেখতে পারতাম। দেশ আপনার নয়, দেশ আপনার বাপেরও নয়। যে দেশে যে জন্মগ্রহণ করেছে সে দেশ তাদের, তাই আপনার দেশ নয়। আর যে সমস্ত দাবি বা ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্ত ইন্টেলেকচুয়াল মানুষগুলো ঘুরছেন না, ছাত্রগুলি, ভারতের র করে চিৎকার করছেন, ভারতের র এখানে শুট করছে, ওখানে শুট করছে। ভারতের র লাগবে না আপনাদের। এখনো তো কি বলবো, এ কথা বলতে গেলে খারাপ কথা বেরোয়। আপনাদের জন্য অপেক্ষা করছে আপনাদের এই সিনিয়র দাদারা। একটু বেগরবাই দেখলে না টাইট দিয়ে দেবে। সাবধান হয়ে যান, সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আপনাদের এখন খেলাধুলা, পড়াশোনার সময়, সেটা নিয়ে ভাবুন। আর
ভাববেন অবশ্যই, কিন্তু দেশের পরিকাঠামো নিয়ে ভাবুন, দেশের পরিকাঠামোটাকে উন্নত করুন। দেখবেন ভারতের সাথে যুদ্ধ করতে হবে না, একদিন ভারত আপনাকে বড় বলে রাখবে। তাই ওটা ভাবার দরকার নেই। আপনি ভাবুন দেশকে কি করে পরিকাঠামোগততে, চাকরি বাকরি, শিল্প সংস্কৃতিতে সারা বিশ্বের কাছে এগিয়ে নিয়ে যেতে পারবেন। পৃথিবীতে মুসলিম কান্ট্রি অনেক আছে, অনেক আছে, অনেক। আজকে দুবাইতে হিন্দু মন্দির তৈরি হচ্ছে, মালয়েশিয়ার সব থেকে বড় মন্দির গণেশ মন্দির, বিষ্ণু মন্দির, সেখানে তো মুসলিম, সবই মুসলিম কান্ট্রি। আর আপনি যুদ্ধের কথা তো ভাববেনই না। যুদ্ধ মানে কি? জীবনহানি, ধ্বংস, জীবনহানি। ডক্টর ইউনূস সাহেব, আপনার যে বয়স হয়েছে, আপনার তো স্ট্রেংথই নেই। শান্তি পুরস্কারটা থাকবে কি ওনার? আপনার যে শারীরিক কন্ডিশন দেখি, আমার তো মনে হয় কখন হাঁটতে হাঁটতে আপনি হার্ট ফেল না করেন। একদম একদম। দয়া করে আপনি আর এগোতে যাবেন না, আর একদম। আপনি প্রধানমন্ত্রী জীবনও হতে পারবেন না। অন্য কেউ জনমত গঠন করলে, সে যে পার্টি হোক, আপনি জেলে যাবেন, আপনি অবশ্যই জেলে যাবেন। এই নিয়ে চাপ নেই কোনো। প্রধানমন্ত্রী আপনি হতে পারবেন না। এটা আপনার মস্তকের জায়গা দিন। আপনি শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যাকে ভোট দেবে, জনগণের রায় তিনি প্রধানমন্ত্রী হবেন। এটুকুই আমার আশা। এখন আমার কথা আপাতত শেষ করছি। নাতি, ডক্টর ইউনূস ভাই, ওই নাতিপুতিদের বুদ্ধিতে দেশ চলে না। এটাই, নাতিপুতিদের যারা রয়েছে তারা তো নাতির বয়সী সব, তা তাদের নিয়ে কি করে একটা দেশ চালাবে? তাদের নিয়ে মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাওয়া যায়। তার হেলথের অবস্থা কি? সেটা তো রুগ্ন তো শুধু নয়, আমি তো খুব আশা করছি কি, আমার খুব দুরাশা বলবো এটা, এরকম একটা মানুষ হয়তো আগামীতে আমেরিকার পট পরিবর্তন হলে ওনার শান্তি পুরস্কারটা কি থাকবে আদতে? ক্যান্সেল হয়ে যাবে। এটা নিয়ে বড় সংশয়। বিশ্বের সব থেকে সন্ত্রাসীর তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসলো বলে অপেক্ষা শুধু, বিশ্বের সন্ত্রাসীদের তালিকায় ওনার নাম উঠলো বলে। এখনো ইউনূস পালা। আর ইউনূস সাহেব যে কোনো সরকারের পট পরিবর্তন হলে ওনার স্থান হবে হয় জেলখানাতে, না হয় ট্রান্সফার, একেবারে কবরে। যে কোনো একটা জায়গায় ওনাকে যেতে হবে, কারণ উনি যে বিষ গাছ লাগাচ্ছেন তার তো বিষ ফলই হবে, খেতে দেওয়া হবে ওনাকেই। মানুষ, বাংলাদেশের মানুষ আশা করেছিল একটা সুন্দর সরকার, সুন্দর গুণী মানুষ। আসলে সুদখোর মানুষের সুদখোর ভাবনা। উনি তো সুদখোর, উনি তো সুদের ব্যবসায় এক্সপার্ট। তাহলে গরিব মানুষের, একেবারে নিচের মানুষের, খেটে খাওয়া মানুষের কাছ থেকে উনি চক্রবৃদ্ধি হারে সুদ নিয়েছেন। সেই লোক ইউনূস, সেই লোক ইউনূস। আর আজকে ভারতবর্ষ, সারা বিশ্বে যেখানে নেতৃত্বে রয়েছেন ভারতবর্ষ, তার সঙ্গে পাঙ্গা। মনে হয় খুব একটা ভালো হবে না ইউনূস স্যারের জন্য। দেখতে থাকি সবাই কি বলবেন আপনারা, কমেন্ট বক্সে লিখে দিন। আপনার যার যা মতামত থাকে কমেন্ট বক্সে লিখুন। আর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন মানুষজন যদি কেউ থাকে, তাহলে অবশ্য করেই কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে। আপনার এই যে বাংলাদেশের যে অভিজ্ঞতা, বাংলাদেশের 71-এ চলে এসছেন বা 71-এ মুক্তিযুদ্ধে ছিলেন, বা তারপরেও থাকার সময় যে অভিজ্ঞতা, অত্যাচার, অবর্ণনীয় অত্যাচার, এই অত্যাচারের কথা জানান আমাদেরকে, আমরা পৌঁছে দেবো মানুষের কাছে। ধন্যবাদ। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে সামনের কোনো এপিসোডে। নমস্কার, নমস্কার, নমস্কার।